বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারী কিভাবে বিমানে, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। এখনই কিছু বলতে রাজি নয় তদন্ত কমিটি। এখানে এমন কোনো লিকেজ ছিল না যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। সেটা পিস্তল কিনা এখন আমরা ওয়াকিবহাল না, যে কোনো কিছু হতে পারে। বিমান ছিনতাই চেষ্টায় নিহত ব্যক্তি নারায়ণগঞ্জের পলাশ, র্যাবের দাবি তালিকাভুক্ত অপরাধী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিলখানায় শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। চকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ। রাসায়নিকের গুদামের অস্তিত্ব পেলে বিদ্যুৎ বিচ্ছিন্নের নির্দেশ মেয়রের। নামে মিল থাকায় অপরাধ না করেও 1 বছর কারাভোগ করেন বরিশালের শুক্কুর শাহ। ক্ষুব্ধ স্বজন, দায়ীদের বিচারে তাগিদ আইনজীবীদের। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা পরিষদ, সোহান খান ভিপি, বুলবুল জিএস। কোটা আন্দোলনকারী ও বাম দলগুলোর প্যানেল ঘোষণা। এবং সরকারের প্রভাবশালীদের মদদে বেসরকারি ব্যাংকের সিদ্ধান্তই প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। দুর্বলতার বহিঃপ্রকাশ, বলছেন অর্থনীতিবিদরা। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছেই। তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখেই তারা জানাবে। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর দাবি, 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই সম্ভব নয় বিমানে ওঠা। এদিকে কথিত ছিনতাই চেষ্টাকারীর পরিচয় শনাক্ত করেছে র্যাব। পলাশ আহমেদ নামের ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। র্যাব জানিয়েছে সে তালিকাভুক্ত সন্ত্রাসী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রুদ্ধশ্বাস সেই 2 ঘন্টা। সফল কমান্ডো অভিযানে ছিনতাইকারী নিহত হয়, নিরাপদে বের করে আনা হয় পাইলট, ক্রু এবং সব যাত্রীদের। যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না, কিন্তু তার বডি সার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত। কিন্তু প্রশ্ন ওঠে, বিমানবন্দরের নিরাপত্তা ছেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলো একজন ছিনতাইকারী, যেখানে একজন যাত্রীকে 4টি স্তর ডিঙিয়ে বিমানে উঠতে হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিমান সচিব বলেন, এ বিষয়ে 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রীর দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব না। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। প্রথম কথা হলো সেটা পিস্তল কিনা এখন আমরা ওয়াকিবহাল না, পিস্তল কিনা, খেলনা পিস্তল কিনা, যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। কথিত সেই ছিনতাইকারী র্যাবের তালিকাভুক্ত আসামি, নাম পলাশ আহমেদ, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের দুধঘাটা পিরিজপুরের পিয়ার জাহান সর্দারের ছেলে। র্যাব জানায় ঢাকা চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল সে, আর বিমানে তার আসন নম্বর ছিল 17A। রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতেই পিস্তল নিয়ে ককপিটে এক যুবকের প্রবেশের চেষ্টা। দাবি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার। বিকেল 5টা 41 চট্টগ্রামে জরুরি অবতরণের পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, কমান্ডো, র্যাব ও সোয়াট ঘিরে ফেলে বিমানটিকে। সন্ধ্যা 7টা 17 শুরু হয় সেনা কমান্ডোদের অভিযান। 8 মিনিটের অভিযানে নিহত হয় ছিনতাইকারী। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ।
তামিম, গতকালকে চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলন করেছে বিমান প্রতিমন্ত্রী এবং বিমান সচিব। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু আমাদেরকে সঠিকভাবে বলতে পারেননি যে যিনি নিহত হয়েছেন ছিনতাইকারী তিনি কিভাবে আসলে তার কাছে যে পিস্তলটি ছিল সেই পিস্তলটি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে তারা আমাদেরকে নিয়ে গিয়েছিল বিমানবন্দরের সিকিউরিটি দেখানোর জন্য। সেখানে যখন সিকিউরিটি অবস্থায় আমরা সেখানে যখন যাই এবং আমরা যখন সেই স্ক্যানারটি দেখি সেখানে কিন্তু আমরা যে পিস্তল ছিল বা অন্যান্য জিনিসপত্র যখন স্ক্যান করা হচ্ছে প্রত্যেকটি জিনিস কিন্তু সেখানে শো করছে। কিন্তু তারা আমাদেরকে যেটি বলেছে যে গতকালকে যে ছিনতাইকারী নিহত হয়েছে তিনি সাধারণ যাত্রীদের মতো, অর্থাৎ সাধারণ যাত্রীরা যেভাবে প্রবেশ করে প্রত্যেকটি স্ক্যানার মেশিনে স্ক্যান করে তিনি প্রবেশ করেছেন এবং তার হাতে একটি ব্যাগ ছিল, কিন্তু কোনো স্ক্যানার মেশিনে তার কাছে থাকা পিস্তলটি কিন্তু স্ক্যান করে পায়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ক্ষেত্রে যে স্ক্যানার মেশিনটি রয়েছে সেই মেশিনটি কোনো সমস্যা ছিল কিনা, তারা কিন্তু সেটিও আমাদেরকে অস্বীকার করেছে। তারা বলেছে যে স্ক্যানার মেশিনটি সম্পূর্ণ সঠিক ছিল এবং নিরাপত্তার বিষয়টি যেটি তারা আমাদেরকে বলেছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ছিল। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বারবার সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন করা হলে যে তার কাছে যে পিস্তলটি ছিল সেটি খেলনা পিস্তল ছিল না আসল পিস্তল ছিল, এই বিষয়ে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সঠিক উত্তর আমাদেরকে দিতে পারেনি। তারা যেটি আমাদেরকে বলছে যে তদন্ত করা হচ্ছে, তদন্ত কমিটি কাজ শুরু করেছে, তারা আজকে চট্টগ্রামে যাবে, 5 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে, সেই রিপোর্টের পরেই তারা বলতে পারবে। সাংবাদিকের কাছ থেকে বারবার যেটি প্রশ্ন করা হয়েছিল এবং এখানে যখন আমরা প্রবেশ করতে গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে এবং প্রত্যেকটি মানুষ যখন এই বিমানবন্দরের গেট দিয়ে প্রবেশ করছে তাদেরকে কিন্তু এরকম সিকিউরিটি চেকিং করা হয়, স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করা হয়। কিন্তু তারপরও কিভাবে ছিনতাইকারী এই পিস্তলটি নিয়ে ঢুকলো সেই উত্তর কিন্তু সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমান প্রতিমন্ত্রী এবং বিমান সচিব কেউই আমাদেরকে দিতে পারেনি। তারা যেটি বলছে যে সাধারণ যাত্রীরা যেভাবে ঢুকে যে সে সেভাবে ঢুকেছে অন্যান্য যাত্রীদের মতো, তার কাছে একটি ছোট ব্যাগ ছিল, কিন্তু কোথাও স্ক্যানার মেশিনে সেই পিস্তল বা তার সাথে থাকা জিনিসটি স্ক্যানার মেশিন কানেক্ট করতে পারেনি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম এখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলেছেন যে যে কোনো একটি জিনিস নিয়ে বা লোহার বা পিস্তল জাতীয় জিনিস নিলে সাথে সাথে সেটি ডিটেক্ট করা সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে, কিন্তু কালকে কি কারণে এমনটি হয়েছে তারাও সেটি বলতে পারছে না। তারা বলেছে যে সিসিটিভি ব্যবস্থা বারবার পর্যবেক্ষণ করছে তারা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা ভিতরে সিসিটিভি গুলো পর্যবেক্ষণ করেছে, এখন তারা বাইরের যে সিসি ক্যামেরাগুলি রয়েছে সেগুলি পর্যবেক্ষণ করছে যে বাইরের থেকে কেউ এই পিস্তলটি তাকে সরবরাহ করেছে না সেই বিষয়টি তারা এই তদন্তে করছেন। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে, কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হয়েছে এবং সংবাদ সম্মেলনে আমাদের কিন্তু কোনো সদুত্তর জানাতে পারেনি বিমান সচিব এবং বিমান প্রতিমন্ত্রী যে কিভাবে এই পিস্তলটি নিয়ে ছিনতাইকারী বিমানবন্দরে প্রবেশ করলো। তামিম, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। এদিকে খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা ও কমান্ডো অভিযানে কথিত ছিনতাইকারী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এর আগে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ছিনতাইকার চেষ্টাকারী ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দুপুর 2টা পর্যন্ত লাশ শনাক্তে হাসপাতাল মর্গে কেউ যায়নি বলে জানা গেছে। পুলিশ বলছে ঘটনাটি বিমানবন্দরের ভেতরে হওয়ায় মামলা দায়েরের পর তদন্তে নামবে পুলিশ। এজাহার যতক্ষণ পর্যন্ত পাই নাই ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছুই বলতে পারছি না। এই ঘটনাস্থল থেকে আমরা ক্রাইম সিন ছিল ওগুলো থেকে আমরা কিছু আমাদের মতো আলামত জব্দ করছি, এগুলো তো আমরা তো ইয়ের পরে মামলা হওয়ার পরে এটা আমরা ডেড বডি পাওয়ার পর থেকে আমরা প্রাথমিকভাবে এটা সুরথাল করে ময়নাতদন্তের প্রক্রিয়াটা শেষ হওয়ার পর আমরা যখন সিভিল এভিয়েশনের থেকে একটা ফর্মাল যখন এজাহার পাবো মামলা রুজুর পর থেকে আমরা আমাদের পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালিত করব। এবার অন্য প্রসঙ্গ, ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে। এদিকে এ ঘটনায় নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে 10 বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই তো প্রতি বছর 25শে ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন, বন্ধু, সহকর্মীরা জড়ো হন বনানী সামরিক কবরস্থানে। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের, আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। আর যেন এমন ঘটনা কেউ ঘটানোর সাহস না পায়, সেজন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন নিহতদের স্বজনরা। যারা অপরাধী তারা যেন উপযুক্ত বিচারটা পায়, এটা দেখে যেন সবাই শিক্ষা পায়, যেন এই ধরনের অপরাধ যেন আর করার সাহস না পায়। যারা প্রকৃত অপরাধী, অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারটা যেন দ্রুত কার্যকর হোক। আমি আছি, কিন্তু আমার এত প্রিয় এক সন্তান সে নেই। যার যায়নি সে কোনোদিন অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না এ কি নির্যাতন, কি ব্যথা। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালক। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ করা হবে। 57 জন অফিসার, টোটাল 74 জন নৃশংস মৃত্যুবরণ করেছে। এই দৃশ্য আমাদের যেন আর না দেখতে হয়। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এক্সিকিউশনগুলো বাকি রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনায় নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানান মির্জা ফখরুল। এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। স্বাভাবিকভাবেই যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে উচ্চ আদালতে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি উচ্চ আদালতের রায়। এদিকে বিস্ফোরক আইনের মামলায় ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল বলছেন, আসামির সংখ্যা বেশি হওয়ায় এই ধীরগতির কারণ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এরই মধ্যে হত্যা মামলার রায় হয়েছে বিচারিক ও উচ্চ আদালতে। হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় 139 আসামির মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন এবং 200 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় উচ্চ আদালতে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতের রায় প্রকাশ হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা মুক্তি পাবেন। বিস্ফোরক মামলার ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। রায়ের কপি আমরা হাতে পেলে যারা ফাঁসির আদেশ বহাল আছে কিংবা যাদের যাবজ্জীবন সাজা হয়েছে তাদের পক্ষে আমাদের আপিল অথবা লিভ টু আপিল, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটি আমরা ফাইল করব। যে সমস্ত আসামির স্বল্প মেয়াদে সাজা হয়েছে, 2 বছর, 5 বছর, 10 বছর, অনেক আসামির এই 10 বছর পর্যন্ত সাজা ইতিমধ্যে জেল কোর্টের বিভিন্ন রেয়াত সহ প্রায় খাটা শেষ হয়ে গেছে, কিন্তু এই আসামিরা বিস্ফোরক মামলা থাকার কারণে এই বের হতে পারছে না। অ্যাটর্নি জেনারেল জানান, উচ্চ আদালতের রায় লেখা শেষ পর্যায়ে, আসামির সংখ্যা বেশি হওয়ায় বিস্ফোরক মামলার ধীরগতি বলেও জানান তিনি। বিচারপতিরাও যেরকম খুব চুলচেরা বিশ্লেষণ করে বিচার করার চেষ্টা করছেন, সেই জন্যই রায় প্রকাশ হতে হয়তো দেরি হচ্ছে। হত্যা মামলার ব্যাপারে ফয়সলা হয়ে যায় আপিল বিভাগে, তাহলে তো বিস্ফোরক মামলার বিষয়ে অনেকটাই কারো কারো ক্ষেত্রে হয়তো অকার্যকর হয়ে যাবে। পিলখানা হত্যা মামলায় মোট আসামি করা হয় 850 জনকে। আসামির বিচারে এটিকে বিশ্বের সর্ববৃহৎ ফৌজদারি মামলা হিসেবেও ধরা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করেছেন শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশে ও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। রাজশাহীর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। চকবাজার ট্র্যাজেডিতে আনুমানিক অর্ধশতাধিক আহত এবং নিহত হয়েছে। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। অগ্নি দুর্ঘটনায় এমনই একটি ভয়াবহ, আমরা অবশ্যই আজকে দোয়া করি এবং প্রত্যাশা করি যে এই ধরনের দুর্ঘটনা দেশে যেন আর না ঘটে। যে প্রাণহানি ঘটেছে তা জন্য আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আন্তরিকভাবে আমরা কামনা করছি যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। এদিকে যশোরে জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে স্কুল কলেজগুলোতে শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন। চকবাজারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার শোক দিবস ঘোষণা করেছেন। রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী আমার স্কুলের যে পতাকা এটা অর্ধনমিত রাখা হয়েছে। খুলনায় কালো পতাকা উত্তোলন করে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল সহ সারা দেশে চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরাতে ৯ বছর আগের হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালতের হস্তক্ষেপ চেয়েছে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো। চকবাজারের ঘটনায় রোববার বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের মাধ্যমে এ হস্তক্ষেপ চান তারা। আজ দুপুরের পর এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। 2010 সালে নিমতলির ভয়াবহ আগুনে 124 জন নিহত হওয়ার পর পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত, কিন্তু গত 9 বছরে আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়নি। সম্প্রতি চকবাজারের ঘটনার পর রোববার আলাদা 3টে রিট হয়েছে উচ্চ আদালতে। এবারও পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা ও গুদামের অস্তিত্ব পেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিতরণ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনের সভাকক্ষে এক জরুরি সভায় বক্তব্য রাখেন তিনি। পুরান ঢাকায় জননিরাপত্তার পাশাপাশি ব্যবসা টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ বলেন, ব্যবসা প্রতিষ্ঠান পুরান ঢাকায় থাকলেও গোডাউন ও কারখানা বাইরে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কেমিক্যাল একটা জোন করা যেতে পারে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেজার মাধ্যমে অনেক ইকোনমিক জোনগুলো হচ্ছে একসাথে নিয়ে আসতে হবে। শুধু এখানে যদি একসাথে নিয়ে আসা যেতে পারে, সেখানে আমরা লং টার্মে নিরাপত্তা ইনশিওর করতে পারি এবং কমপ্লায়েন্সগুলো ইনশিওর করা যাবে সেজন্য, এবং আমাদের ব্যবসাটা সাস্টেনেবল হবে এবং ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হবে। জানমালের নিরাপত্তার বিধান করা আমাদের প্রধানতম দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। নগর কর্তৃপক্ষ তার অধিক্ষেত্র এলাকার নাগরিকের জান মালের নিরাপত্তার নিশ্চয়তা বিধানকল্পে প্রতিজ্ঞাবদ্ধ। সেই সঙ্গে সঙ্গে নগর কর্তৃপক্ষ এই এলাকায় ব্যবসা সম্প্রসারণের মধ্য দিয়ে এই এলাকার সম্মানিত নাগরিকদের জীবন মানের উন্নয়ন ঘটুক সে ব্যাপারে সার্বিক সহায়তা প্রদান করতে চায়। নিজের ব্যর্থতা ঢাকতে চকবাজারের আগুনের ঘটনায় দিলীপ বড়ুয়া অন্যের উপর দায় চাপাতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানী স্কাটনের বাসায় তিনি মন্তব্য করেন। সম্প্রতি চকবাজারে পরিদর্শনে গিয়ে দিলীপ বড়ুয়া পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানোই সাবেক শিল্পমন্ত্রী আমুকে দোষারোপ করেন। আমার যেটা মনে হয়েছে, সে আতঙ্কগ্রস্ত ছিল, তাকে প্রশ্ন করলে আটকে যাবে। তার অযোগ্যতার কারণে সেদিনকার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ঘটনা ঘটল ৩/৬/২০১০-এ। কেমিক্যাল পল্লীর জায়গা নির্ধারণের জন্য বিসিকে চেয়ারম্যানের প্রতি একটি 10 সদস্য কমিটি গঠন করা হয়। তা বিসিক তো শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনের কমিটি বিসিকের চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দেয়। হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য শিল্পমন্ত্রী দিতেন? দুপুরের সময় আরো থাকছে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, স্বস্তির পাশাপাশি কিছুটা ভোগান্তিও।
24 ঘন্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস। নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্কতার সংকেত। বেগম জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2-এ অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক। কয়েকটি দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সকাল 10:30টায় মঈন খানের গুলশানের বাসায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাউন্সিলর উইলিয়াম ই ময়লার, ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জে তেরিং সহ আরও কয়েকজন। সাথে ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষ নেতারা। 12:30টার দিকে কূটনীতিকরা বের হবার পর নিজেদের মধ্যে মতবিনিময় করেন বৈঠকে অংশ নেওয়া সিনিয়র নেতারা। সোহান খানকে ভিপি ও বুলবুলকে জিএস করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশ আলাদা প্যানেল ঘোষণা করেছে। এছাড়া কোটা আন্দোলনকারী ও বাম দলগুলো তাদের প্যানেল ঘোষণা করেছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চলছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানও। সংগঠনটির আগের কমিটির সহ সভাপতি সোহান খানকে ভিপি, জহিরুল হক হলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুলকে জিএস ও মোহাম্মদ রনিকে এজিএস প্রার্থী হিসেবে ঘোষণা করে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশটি প্যানেল ঘোষণা করেছে। এদিকে নুরুল হক নুরুকে ভিপি, রাশেদ খানকে জিএস ও ফারুক হোসেনকে এজিএস প্রার্থী করে নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়া লিটন নন্দীকে ভিপি, হাবিবা বেনজিরকে জিএস ও সাদিকুল ইসলামকে এজিএস প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠনগুলো। দুপুরের পর ছাত্র দলের প্যানেলের নাম ঘোষণা করার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম তোলার আজ শেষ দিন। সহ সাধারণ সম্পাদক এজিএস ফারুক হাসান, সাধারণ সম্পাদক জিএস মোহাম্মদ রাশেদ খান, সহ সভাপতি ভিপি নুরুল হক নূর। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য আমরা কাজ করব প্রশাসনের সাথে। সেকেন্ডলি, আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ওপেন সিক্রেট সংস্কৃতি চালু হয়েছে, যে রাজনৈতিক প্রোগ্রামের বিনিময়ে সিট দেওয়া হলে আমাদের এজেন্ডা থাকবে যে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন বন্ধ করে ক্যাম্পাসকে গণতান্ত্রিক করা। এটা কোনো পক্ষ বিপক্ষ নয়, এটা কোনো গ্রুপিং নয়। এখানে সবার নির্বাচন করার অধিকার আছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র হিসেবে আমাদের নির্বাচন করার অধিকার আছে। এই ক্ষেত্রে ছাত্রলীগের বিপক্ষ প্যানেল বা গ্রুপিং দয়া করে এই ধরনের নিউজ করবেন না। সহসভাপতি হিসেবে রাখা হচ্ছে মোহাম্মদ সোহান খান, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল এবং সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি। ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের রিপোর্টার ইকরাম হুসাইন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম, তামিম, আজ বিকাল 4টার মধ্যে কিন্তু ডাকসু এবং হল সংসদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সেজন্য ছাত্র সংগঠনগুলো তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে এই মহসিন হল থেকে ছাত্রলীগের যে ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন, যিনি একই সঙ্গে ছাত্রলীগের সভাপতি, তিনি কিছুক্ষণ আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে আমরা দেখেছি যে এই মহসিন হল থেকেই, মহসিন হলে যেহেতু ছাত্র, সেহেতু কোটা আন্দোলনকারীদের যে ভিপি প্রার্থী নুরুল হক নুরু, তিনিও কিন্তু এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ সব ছাত্র সংগঠন কিন্তু 4টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। শুধুমাত্র ছাত্রদল এখনো পর্যন্ত তাদের যে প্যানেল, সে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। তারাও হয়তো 3টার মধ্যে সেটির ঘোষণা দিয়ে দিবে। আপনি জানেন যে ছাত্রদলের একজন নেত্রী, যিনি আদালতে রিট করেছেন, তার নাম না থাকায় ভোটার তালিকায়, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে 3টার দিকে আদালতে শুনানি হতে পারে। সেক্ষেত্রে হয়তো একটি আদেশ আসবে, সেই আদেশের পরিপ্রেক্ষিতে হয়তো ছাত্রদল তাদের প্রার্থী পরিবর্তন করতে পারে এবং সেটার বিকল্প কিন্তু ছাত্রদলের রয়েছে। এর আগে আজকে সকালে কোটা আন্দোলনকারীরা তাদের প্যানেল চূড়ান্ত করেছে এবং সেটি তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। তাদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু, জিএস রাশেদ খান এবং এজিএস ফারুক হাসান, তারা বলছেন যে ক্যাম্পাসে তারা যে কোটা আন্দোলন করেছেন, সে কোটা আন্দোলনের ভিত্তিতে তাদের এক ধরনের জনপ্রিয়তা আছে এবং তারা আশা করেন যে ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে আছে। এরপরে বাম ছাত্র সংগঠনগুলোর যে জোট, প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র সংগঠন, তাদের সঙ্গে পাহাড়ি ছাত্র সংগঠনগুলো আছে। তারা তাদের প্যানেল ঘোষণা করেছে লিটকে ভিপি এবং উম্মে হাবিবা
জিরকে তারা জিএস প্রার্থী করেছে, একই সঙ্গে এজিএস প্রার্থী করেছে সাদিকুল ইসলামকে। তারা বলছেন যে ক্যাম্পাসের সবগুলো গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে বাম ছাত্র সংগঠনগুলো জড়িত আছে এবং তারাও আশা করেন যে ক্যাম্পাসে যে এক ধরনের পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে তারা তাদের যে ছাত্রদের অধিকার, সেই অধিকার আদায়ের আন্দোলনে কাজ করতে পারবেন। তো সবগুলো ছাত্র সংগঠনই তৎপর আছে, 4টার মধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচনী খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরাম হোসাইন। রাজধানীর তেজগাঁও এলাকায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে হিমাগারে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শুভ খান। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। শুভ। স্বপ্ন, আমি এখন রাজধানীর তেজগাঁয়ের শিকাজো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের যে হিমাগার রয়েছে সেখানে অবস্থান করছি। তো দুপুরের দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেনের নেতৃত্বে এখানে অভিযান চলছে। তো আমরা এই হিমাগারটিতে এসে দেখতে পেয়েছি যে বিপুল পরিমাণে পচা খেজুর এই হিমাগারটিতে মজুত করা হয়েছে। র্যাব কর্মকর্তারা ধারণা করছেন যে এখানে প্রায় 1200 থেকে 1300 মণ পচা খেজুর আমদানি করা হয়েছিল, সেগুলো এখানে মজুত করা হয়েছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে 2004 সালে আমদানি করা যে খেজুর সেগুলো এখানে মজুত করা হয়েছে। এছাড়া রয়েছে কিশমিশগুলো এখানে রাখা হয়েছে, যেগুলোর কোনোটিরই কিন্তু আসলে মেয়াদ নেই। তো র্যাব কর্মকর্তারা বলছেন যে এই ধরনের যে মানে রমজানকে সামনে রেখে যে এই যে বিপুল পরিমাণ পচা খেজুরের মেয়াদ খেজুর মজুত করা হয়েছে, সেগুলো আসলে রাজধানীর বিভিন্ন যে নামি দামি সুপার শপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এগুলো বাজারজাত করা হয়। এছাড়া আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে স্বপ্ন এবং আগোরা নামি দামি যে সুপার শপগুলোতে যে মাংস রয়েছে সেই মাংসগুলো কিন্তু এখান থেকে সরবরাহ করা হয় এবং এগুলো বেশিরভাগ কিন্তু পচা গলা এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেয়াদ উত্তীর্ণ কিছু খেজুর এখানে জব্দ করা হয়েছে। র্যাব কর্মকর্তারা এখানে এসে যেটি দেখতে পেয়েছেন যে বেশিরভাগ খেজুরই কিন্তু পচে গিয়েছে এবং এখানকার যারা আমদানিকারক রয়েছেন তারাও কিন্তু তাদেরকেও ডাকা হয়েছে এবং তারা এখানে সবগুলো মালামাল জব্দ করার পরে আসলে এখানে জরিমানা করা হবে না অন্য কোনো শাস্তি দেওয়া হবে সেটি নিশ্চিত করে বলা যাবে। এছাড়া আমরা বেশ কিছু ফলের জুস দেখতে পেয়েছি, সেগুলোরও কিন্তু মেয়াদ নেই। বলা চলে যে এই হিমাগারটি অনেক বড় একটি হিমাগার এবং এখানে কিন্তু বিপুল পরিমাণে যে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ যে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলো এখানে মজুত করা হয়েছে। এবং র্যাব কর্মকর্তারা বলছেন যে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে রাজধানীর যে নামি দামি সুপার শপের মাধ্যমে এইগুলো কিন্তু বাজারজাত করা হচ্ছে। এছাড়া এখানে পুলিশ হাসপাতালে কিন্তু এখান থেকে যে পচা বা মেয়াদ উত্তীর্ণ মাংসগুলো সেগুলোও কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। তো এই জন্যই কিন্তু তারা এখানে অভিযান চালিয়েছেন এবং এই যে অভিযান এটি চলবে। তো এখানে আমরা দেখতে পেয়েছি এখানকার যে মেয়াদ উত্তীর্ণ যে পণ্যগুলো রয়েছে সেগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো আর কি জব্দ করে সেগুলো হয়তো বা ধ্বংস করা হবে, এমনটাই র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো স্বপ্না, এখন যেহেতু মালামালগুলো বাইরে নেওয়া হচ্ছে এবং বাইরে এগুলো নেওয়ার পরে তারপরে এখানকার যারা আমদানিকারক রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে, তারা আসলেই কিন্তু এখানে শাস্তি বা অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো শেষ করা হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে বাংলাদেশ ব্যাংকে এড়িয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। সরকারের শীর্ষ পর্যায়ের মদত থাকা এসব সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সঠিক অবস্থানে আছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনায় নীতিমালা গ্রহণ, সুদের হার নির্ধারণ, গ্রাহক স্বার্থ, মুদ্রার মান সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করার কথা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু গত বছর থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকে এড়িয়ে বেসরকারি ব্যাংকগুলোর সুদ হার নির্ধারণ, গভর্নরকে সিআরআর কমানোর বিষয়ে তৎকালীন অর্থমন্ত্রী চাপ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর প্রভাব বিস্তারকে ব্যাংকিং খাতের জন্য আশঙ্কাজনক মনে করছেন অর্থনীতিবিদরা। যে ব্যাংক থেকে আমাদের তারল্য সংকটের শুরু আমরা বলি, সেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন একজন মন্ত্রী, যেটা আমাদের কিন্তু ব্যাংক আইনের বিরুদ্ধে দেয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের যে এক ধরনের বিভিন্ন বিষয়ে তার যে দিক নির্দেশনা দেয়া, তার থেকেও ছাপিয়ে গিয়ে অন্যান্য পক্ষ বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বিষয়গুলো দেখবার একটা জায়গা নিচ্ছে।
গত বছরের ডিসেম্বরের শুরুতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর নিজস্ব তহবিল স্থানান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপ মেনে না নিয়ে পদত্যাগ করেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। এমন ঘটনা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ ব্যাংক। পার্শ্ববর্তী দেশ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় সরকার প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকে ইনফ্লুয়েন্স করছে। এই যে শেষে যে ব্যাংক দেওয়া হলো কয়েকটা, বাংলাদেশ ব্যাংকের সমর্থন ছিল না, বোর্ডও রিফিউজ করেছিল। কেন্দ্রীয় ব্যাংক যথেষ্টই দুর্বলতার পরিচয় দিচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের সাথে সমন্বয় করেই অর্থনৈতিক উন্নয়নে যথাযথভাবেই দায়িত্ব পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। যেগুলো কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে যেগুলো দিতে পারে দেওয়া উচিত। পাশাপাশি গভর্নমেন্টের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আরো পোটেনশিয়াল আরো কিছু সুন্দর তথ্য দেওয়ার জন্য যেটা দেওয়া কথা সেটা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেও দিচ্ছে। এখানে অধিকার খর্ব আর কোনো অধিকার খর্ব নাই, এই ব্যাপারে আমার মনে হয় বলার কোনো সমীচীন হবে বলে আমি মনে করি না। ব্যাংকিং খাত ঝুঁকিমুক্ত রাখতে ও নির্দেশনা সঠিকভাবে পরিপালনে সরকারের সব ধরনের প্রভাব থেকে বাংলাদেশ ব্যাংকে ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। রাজধানীতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সকালে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ। থেমে থেমে হওয়া বৃষ্টি সকাল 6:30টায় শুরু হয়ে 9টার মধ্যেই শেষ হয়ে যায়। এতে ধুলাবালি কমলেও পিচ্ছিল হয় রাস্তাঘাট। এছাড়াও বৃষ্টি হওয়ায় কেউ কেউ ছাতা নিয়ে বের হতে পারলেও অধিকাংশ খালি মাথায় রওনা দিতে হয় অফিসের উদ্দেশ্যে। তবে ফাগুনের সকালের এই বৃষ্টিতে সজীবতাও নেমে এসেছে প্রকৃতিতে। গাছে গাছে বসন্তের ফুলের পাপড়িতে বৃষ্টির ফোঁটা প্রকৃতিকে দিয়েছে নতুন সাজ। কালবৈশাখীর পূর্বাভাস থাকায় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার জন্য যে আমাদের যে আবহাওয়ার পূর্বাভাস, সেখানে আমরা বলছি যে দেশের অনেক জায়গায় এই ধরনের এই দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতটা ঝোড়ো হাওয়া সহ হচ্ছে, সেই জন্য আমরা আমাদের আভ্যন্তরীণ নদী বন্দরগুলিতে এখন বর্তমানে আমরা 2 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছি সকাল থেকে। কয়েকদিনের ভ্যাপসা আবহাওয়া কাটিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। আর মৌসুমের শুরুতে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। আরও জানাচ্ছেন শফিকুল আলম। ভোর থেকে চট্টগ্রামে আকাশ ছিল মেঘলা এবং অন্ধকার। সকাল 8:30টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি, পরে তার রূপ নেয় মুষলধারে বৃষ্টিতে। এই সময় শুরু হয় ঝড়ো হাওয়া। কয়েকদিনের ব্যবসা গরমের পর বৃষ্টির কারণে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ, আবার অনেকেই রাস্তায় বের হয়ে পড়েছেন বিপাকে। হঠাৎ বৃষ্টিতে ভালো লাগতেছে, কারণ অনেকদিন গরম পড়ছে। সকালে উঠে আবহাওয়াটা দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা ক্লাস করতে আসছি এরকম। আজকের ওয়েদারটা আসলে কোয়াইটলি অনেক জোশ ছিল। সকালবেলা আসলে বুঝতে পারি না যে এরকম হবে, হুট করে চেঞ্জ হয়ে গেল 5-10 মিনিটের মধ্যে। হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে টাইমিং মতো কেউ রিপোর্টিং করতে পারে না, অফিসে আসতে পারে নাই। আবহাওয়া অফিস জানিয়েছেন সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীতে আরও বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের পর্বতমুখ থেকে শফিকুল আলম, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকার বিষয়ে প্রশ্ন। উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। এখনই কিছু বলতে রাজি নয় তদন্ত কমিটি। পিলখানায় শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা। বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। চকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন। জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ। রাসায়নিকের গুদামের অস্তিত্ব পেলে বিদ্যুৎ বিচ্ছিন্নের নির্দেশ মেয়রের। নামে মিল থাকায় অপরাধ না করেও 1 বছর কারাভোগ করেন বরিশালের শুক্কুর শাহ। ক্ষুব্ধ স্বজন, দায়ীদের বিচারের তাগিদ আইনজীবীদের। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ক্ষুব্ধ অংশের আলাদা পরিষদ। সোহান খান ভিপি, বুলবুল জিএস। কোটা আন্দোলনকারী ও বাম দলগুলোর প্যানেল ঘোষণা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।